মেজমার কাণ্ড দেখে অবাক হয়ে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর অগ্নি দুজন মিলে সবাইকে খাবার দিতে থাকে। আর এটা দেখার পর ছোটকা তো অনেক বেশি খুশি হয় আর বলে, এই দুটিতে যদি এই পুরো সংসারের হালটা ধরে রাখতে পারে তাহলে এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। অগ্নি আর কথা, এদের কম্বিনেশনটা কিন্তু দারুণ। অন্যদিকে দেখা যায় জুনিকে নিয়ে ভাবতে থাকে আক্কি। আর তার মধ্যেই ছোটকা তখন বলে, কিরে কি ভাবছিস বলতো? ছোটকার কথা শুনে আক্কি বলে, আরে দূর, কি আবার ভাববো। নুপুর এসে ছোটকাকে ডেকে নিয়ে চলে যায়। আর তার মধ্যেই জুনি চলে এসেছে। অঙ্কিত তখন বলে, জুনি আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি আমার ওপর রাগ করেছেন? আমি যেই কথাগুলো আপনাকে আগের দিন বলেছিলাম সেগুলো শুনে কি আপনার কোনোভাবে রাগ হয়েছে? কি হলো জুনি, আপনি কিছু বলছেন না কেন? জুনি তখন বলে, দয়া করুন অঙ্কিতবাবু, আগের দিনের কথা নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আর কিছু উত্তর দিতে পারবো না। আমার জীবনটা একেবারে প্রায় শেষই হয়ে গিয়েছিল। কথার জন্য আমি আবারও নতুন করে জীবন শুরু করেছি, কিন্তু আমি চাই না আমার জন্য কথার কোনো বিপদ হোক। তখনই আক্কি বলে, সব আপনি কি বলছেন আর কেনই বা বলছেন? এটা আপনার ভুল ধারণা। জুনি তখন বলেন, না আমার কোনো ভুল ধারণা না, এটা আমি সত্যি কথাই বলছি। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে আমার মতন থাকতে দিন। আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমি এই গুহবাড়ির সামান্য একজন আশ্রিতা। আক্কি বলে, এসব বলবেন না, এসব শোনাও ঠিক নয়। আপনি এই বাড়ির একজন সদস্য, আমি তো এটাই মনে করি। কিন্তু জুনি আর আক্কিকে কথা বলতে দেখে অন্যদিকে চিত্রা তো প্রচণ্ড রেগে যায় আর মনে মনে বলতে থাকে, আবার এই জুনির বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না। বারবার সুযোগ পাই কিন্তু হাত থেকে বেরিয়ে যায় সুযোগগুলো। কথা আর জুনিকে যতক্ষণ না এই বাড়ি থেকে বার করতে পারবো ততক্ষণ যেন কোনোভাবেই আমার শান্তি হবে না। এর মধ্যেই কথা ভাবে, আমাকে তাড়াতাড়ি করে পুজোর আয়োজনটা শুরু করে দিতে হবে। পুজোর আয়োজনটা শুরু না করা পর্যন্ত কিছুই হবে না। এর মধ্যে আক্কি বলে, জুনি আপনি আর একবার ভেবে দেখুন। জুনি ভাবতেই চায় না আর আক্কির সাথে ঠিক মতন কথা বলতেও চায় না। এরপর আক্কি তো চলে যায়, জুনিও চলে যাচ্ছিল। তখনই চিত্রা ধরেছে জুনিকে আর বলে, জুনি শোনো, তুমি কি ভেবেছো এই রকম ভাবে আমার ছেলেকে বশ করার চেষ্টা করবে? আমার কিন্তু একটা মাত্র ছেলে, ওই অঙ্কিত। ওর যদি কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমাকে আমি আগেও ওয়ার্নিং দিয়েছি আর এখনও ওয়ার্নিং দিচ্ছি, বাড়াবাড়ির একটা সীমা থাকে। তুমি আর কথা দুজন মিলে সীমা ছাড়িয়ে যাচ্ছ। এরপর যখন আমি অন্য কোনো স্টেপ নেব তখন সেটা তোমার জন্য ভালো হবে না। জুনি বুঝতে পারে অঙ্কিত বাবুর সাথে জুনি যখন কথা বলছিল তখন শুনে নিয়েছে চিত্রা। এরপরে এই চিত্রা বলে, তোমাকে আজকে লাস্ট বারের মতন ওয়ার্নিং করলাম, এরপরে কিন্তু তোমাকে আমি আর কোনো সুযোগ দেব না। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই কথা তখন ভাবে, কি ব্যাপার, মেজমা জুনির সাথে এইভাবে কথা বলছে কেন? কথা তখন এসে জিজ্ঞেস করে, হ্যাঁ রে জুনি, মেজমা তোকে কি বলছিল রে? মেজমা মনে হয় খুব রেগে গেছিল কোনো ব্যাপারে, কিছু হয়েছে? কিরে তুই আমাকে কিছু বলছিস না কেন? জুনি মনে মনে ভাবে, না, কথার সংসারে কথাকে ঝামেলায় ফেলতে দেওয়াটা ঠিক হবে না। সেই জন্যই বলে, কই না তো, আমি তো কিছুই বলছি না। আর তখন জুনিকে দেখে কথা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তার মধ্যেই সবাই মিলে কথাকে ডাকাডাকি শুরু করে দেয়। কথা এরপর কাজ শুরু করে দেয়। তখন ছোটকা বলে, অগ্নি তুই কিন্তু যাবি না, এখানেই থাক। অগ্নি তখন বলে, আবার শুরু হয়ে গেল, সত্যিই পারোও বটে তোমরা। এর মধ্যেই ছোটকা বলে, কথা সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে তো? কথা তখন বলে, হ্যাঁ ছোটকা, সব আয়োজনই হয়ে গেছে। এর মধ্যেই চিত্রা ঠাকুর ঘরে বসে রয়েছে। তখনই লেখা গিয়ে বলে, কি ব্যাপার মেজো বৌদি, তুমি যাবে না? চলো, ওইদিকে তো ভোগগুলো নিয়ে যেতে হচ্ছে। চিত্রা তখন বলে, হ্যাঁ যাবো তো। এই সংসারের এই দায়িত্বগুলো তো একদিন আমিই পালন করতাম, এখন আমার হাত থেকে সেগুলো বেরিয়ে গেছে। লেখা তখন বলে, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। নতুনরা আসে, পুরনোরা নতুনদের হাতে দায়িত্ব তুলে দেয়। এটাই তো সংসারের নিয়ম, তাই না? চিত্রা তখন বলে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছ। শোনো, তুমি এগুলো নিয়ে যাও, আমি আসছি। এরপরে লেখা তো চলে যায়। চিত্রা তখন একটা স্টোনের মতন কিছু নিয়ে এসেছে, সাদা কালারের, আর বলে, এবারে এটা দিয়েই আমি একটা মিরাক্কেল করব। এটা এমন একটা স্টোন যেটা তরল পদার্থ শুষে নেয়। এটা আমি এমনভাবে রাখবো যেন মনে হবে গোপাল দুধ খাচ্ছে, কিন্তু শুষে নেবে আসলে এই পাথরটা।
সময় চলে এসেছে, কথাকে আমি জব্দ করব। কথার ওপরে আমার প্রচণ্ড রাগ, যতক্ষণ না ওকে জব্দ করতে পারছি ততক্ষণ যেন শান্তি হবে না। এর মধ্যেই চলে এসেছে কথা আর বলে, মেজমা তুমি এখানে কি করছো? চলো, আমাদের তো পুজো শুরু হয়ে যাবে। চিত্রা তখন বলে, হ্যাঁ কথা, এই তো যাওয়ার জন্য আমি পুরোই রেডি হয়েছি। শোনো, তুমি এই ভোগগুলো নিয়ে চলো। কথার হাতে ভোগগুলো তুলে দেয়। আর চিত্রা মনে মনে ভাবে, কথার হাতে ভোগগুলো রয়েছে দেখে কারোর খুব একটা সন্দেহ হবে না আমার ওপরে। এর মধ্যে আস্তে আস্তে লোকজন জড়ো হয়ে গেছে। প্রিয়া এসে বলে, এই যে ঠাম, ধরো, এটা ওই ভ্যাবলাচরণের মা এই গোপালটা দিয়ে আমাকে পাঠিয়েছে। ঠাম্মি তখন বলে, এটা আবার কি কথা প্রিয়া দিদি ভাই? ভ্যাবলাচরণের মা তো তোমারও মা, এসব ব্যাপার নিয়ে কথা বললে ভালোভাবে বলবে। তার মধ্যেই কর্তা দাদুও চলে এসেছে আচার্য মশাই সবাই। আর বলে, এবারে তাহলে পুজো শুরু হবে। অগ্নিব, তুমি এখান থেকে যেও না, কথা মার সাথে তুমিও আরতিটা করবে। কিন্তু অগ্নিব তো আরতি করা তো দূরের কথা, পুজোতে থাকতেই চায় না। ছোটকা তখন বলে, কি রে, কোথায় যাচ্ছিস? এরকম করলে হয়? দেখ এখানে সবাই রয়েছে, থাক না, এখানে আরতিটা কর, সবাই খুব ভালো বলবে। অগ্নি তখন বলে, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, আমার সাথে এরকম জোরাজোরি চলবে না। আমি এই সমস্ত পুজো আশ্রয় থাকতে চাই না। আর কেন শুধু শুধু জোর করছো বলো তো তোমরা? আমি তো এটাই বুঝতে পারছি না। কথা তখন বলে, পাচক মশাই, এই পরিবারের গুরুজনরা এতবার করে আপনাকে বলছে, আপনি এই কথাটা শুনবেন না? আপনি তো জানেনই এই পরিবারের সাথে আপনার সব কিছু জড়িয়ে রয়েছে। আজকে যদি আপনার মা আপনাকে বলতো তাহলে কি আপনি বারণ করতে পারতেন? কি হলো পাচক মশাই, চুপ করে আছেন কেন, বলুন। অগ্নির মনে পড়ে যায় তার মা সবসময় তাকে এটাই বোঝাতো, পরিবারের ভালোর জন্য যেটা করতে হবে সেটা সবসময় করতে হবে। আর এটার জন্যই অগ্নিব আর দূরে থাকতে পারে না, আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তখনই দাদু বলে, এবারে যদি কথা মার কথায় জব্দ হয়। আচার্য মশাই বলে, এই তো অগ্নিব চলে এসেছে, তাহলে আরতি শুরু হয়ে যাক। এরপর আরতি শুরু হয়। তখনই নুপুরের চোখে জল দেখে ছোটকা বলে, কি ব্যাপার নুপুর, আজকের দিনে আবার কান্নাকাটি করছো কেন? নুপুর তখন বলে, আসলে আমি তো অনেক চেয়েছিলাম গোপালকে, কিন্তু গোপাল তো আমার কাছে আসলো না, তাই একটু মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। ছোটকা তখন বলে, এসব ব্যাপার নিয়ে আর মন খারাপ করে থেকো না, এসব ব্যাপার নিয়ে যত ভাববে তত বেশি মন খারাপ হবে। আমরা তো সবার সাথে মিলেমিশে ভালোই আছি, তাহলে এত চিন্তা কিসের? দেখো সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই সবাই তো আরতি করতে করতে নাচ গান করতে করতে ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই চিত্রা বলে, এই দেখো দেখো সবাই দেখো, গোপাল দুধ খাচ্ছে। আর এটা দেখার পরেই পুরো সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে নীলাদ্রির মা। আর বলে, তাই কই দেখি? চিত্রা তখন বলে, হ্যাঁ তো, পাশের বাড়ির দুটো গলির পরে মিত্তির কাকুর বাড়ি, সেখানে শুনেছিলাম গোপাল জাগ্রত হয়েছিল, ছোট্ট ছোট্ট পা নিয়ে গোপাল এসেছে, আর এখন দেখো এখানে গোপাল দুধ খাচ্ছে। আর এইসবের দেখতে যখন সবাই ব্যস্ত হয়ে যায় তখন গোপালের বাঁশিটা নিয়ে চলে যায় চিত্রা। আর এরপর অগ্নি বলে, এ কি, গোপালের হাতে বাঁশির মতন কিছু একটা ছিল না, সেটা কোথায় গেল? আর এটা দেখার পরেই কথাও চমকে যায়, কথার হাত থেকে ফুলের থালাটা পড়ে যায়। আর এসব দেখে কর্তা দাদুরও অনেক বেশি খারাপ লাগে। আর মেজমার কথা শুনে তো রীতিমতো অবাক হয়ে যায় কথা।